বর্ধমানে ঘাপটি মেরে বসেছিল এক জঙ্গি। এতগুলো দিন সে একটি রেনেসা কমপ্লেক্স টাউনশিপ, সেই টাউনশিপে ভাড়া নিয়ে থাকছিল বলে খবর। বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকেই গ্রেফতার করা হয়েছে জঙ্গি হামিম মণ্ডলকে। বেঙ্গল এসটিএফ এর জালে সজ্জাদ ভাট গোষ্ঠীর জঙ্গি হামিম নিউ টাউনেও বেশ কিছুদিন বসবাস করেছিল। হামিম কার নির্দেশে কাজ করত? মুখ্যমন্ত্রীকে কি হত্যার ছক জৈশ মোহাম্মদের? জঙ্গির থেকে বাজেয়াপ্ত মোবাইল থেকে বেশ কিছু তথ্য উদ্ধার হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফর সূচি পাওয়া গিয়েছে বলে খবর। এবং তারপরে এই প্রশ্ন আরো জোরালো হচ্ছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর কি ট্র্যাক রাখছিল, নজর রাখছিল এই জঙ্গি? রেনেসা টাউনশিপ যেখান থেকে এই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, সেখান থেকে আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন অয়ন শর্মা। আমি অয়নের কাছে চলে যাব। অয়ন, এরকম একটা অভিজাত আবাসন, সকাল থেকে আমরা ছবি দেখিয়েছি, সেই অভিজাত আবাসনে বিন্দুমাত্র সিকিউরিটি নেই যে একজন জঙ্গি এতদিন সেখানে ঢুকে বসে রইল, কেউ কিছু জানতে পারলো না? এ তো সাপুরজির কথা মনে করাচ্ছে। একেবারেই তাই, সাপুরজির আতলে প্রায় ৩৯০ একর জমির উপরে রেনেসা টাউনশিপ গড়ে উঠেছে এবং সেখানে একাধিক অভিজাত বিলাসবহুল আবাসন রয়েছে, বহুতল রয়েছে। সেই আবাসনে কারা আসতো, কারা থাকতো, তার জন্য হয়তো একটা নির্দিষ্ট খাতায় কলমে নিয়ম ছিল, সেই নিয়ম কিন্তু মানা হয়নি। এবং যে জায়গা থেকে এই হামিম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে, যে জিম, সেই জিম শরীরচর্চা করার এখন যেখানকার ভিডিও আমরা ২৪ ঘন্টা দর্শকদের তুলে ধরছিলাম, এই সেই জিম, সে জিমে হামিম মণ্ডল আসতো প্রতিনিয়ত। প্রায় ১ মাস ধরে সে শরীরচর্চা এখানে করত। সেই জিমের একেবারে সরাসরি ছবি দেখাচ্ছি, প্রতিদিন সকালবেলা এখানে আসতো। এবার হচ্ছে এই যে শরীরচর্চা করতে আসতো, তার যে রেজিস্টার, ১ মাসের রেজিস্টারের হিসাব ইতিমধ্যে পাওয়া গেছে। তার যিনি ট্রেনার রয়েছেন, একটু তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তিনি অত্যন্ত ব্যস্ততার মধ্যে থেকে একটু সময় চেয়ে নিচ্ছি তার কাছ থেকে। হামিম আসতো সকালবেলা, কখন আসতো হামিম? দেখুন, আমার তো ওখানে জিমের ইন টাইম হচ্ছে 6:50 AM। তো ওর আগে অ্যাপ্রক্স আমার যতদূর মনে হয় একটা ব্যায়ামই ও ক্লিয়ার করতে পারতো। একটা ব্যায়াম ক্লিয়ার করতে মোটামুটি 15-20 মিনিট লাগতো। প্রতিদিন কোন সময়? 6:30 তো চলেই আসতো, 6:30 মধ্যে চলেই আসতো। খুব তাড়াতাড়ি বেরিয়েও যেত জিম থেকে। কী বলতো, মানে প্রথম যখন এসেছিল 1 মাস আগে, কী বলতো? দেখুন, 1 মাস আগেও এসেছিলো, মানে ডেলি বেসিসে তো কোনোদিনও আসেনি। ও মানে খুব র্যান্ডম টাইমে এসছে আর কি। মানে ডেলি বেসিসেও কখনোই জিমে আসতো জিমে খুব একটা কিছু কথাবার্তা হতো না। মর্নিং ভাইয়া বলতো, ওখানে জিম করতে শুরু করে দিত, আর কিছু হেল্প লাগলে জিজ্ঞেস করতো কোনটা কেমনভাবে মারবো। বা যেহেতু ট্রেনার ছিলেন, মানে কোনো কিছু বলতো যে বা ওর কোথা থেকে এসে কোনো গল্প গুজব হতো শরীরচর্চা করার? না, কথাবার্তা কারোর সাথে কিছু বলতো না। মানে এক সময় হতো যে আমি জিমে ঢুকে ওকে গুড মর্নিং বলছি, ও একবারেই মানে কারোর সাথে কথাবার্তা একদমই বলতে পছন্দ করতো না। এতটুকু তো আমি দেখে বুঝতে পারতাম যে চুপচাপ আসতো, ব্যায়াম করতে চলে যেত। মানে চুপচাপ আসতো, কারোর সাথে কোনো কথা বলতো না? একদমই না, কারোর সাথে সন্দেহ হয়নি? আজকে যখন এই ছবি দেখছেন, হামিম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে, কোনো সন্দেহ হয়নি? দেখুন, সন্দেহ হবে কী করে? সে যদি মানে লুকিয়ে চুরিয়ে আসতে যায়, সে তো আমাদের মতো নর্মালি অ্যাক্ট করবে। সেখানে তো আমি মানে সাসপিসিয়াসলি কিছু তো দেখতে পাবো না। সে তো মানে সাসপিসিয়াস কিছু অ্যাক্ট তো করে না। জিমের মধ্যে অনেকেই আসে, চুপচাপ আসে, জিম করে চলে যায়। কোনো কারোর সাথে কথা বলতো না, মানে চুপচাপ থাকতো, নিজের কাজ করতে চলে যেত। এখন দেখো, আমার সঙ্গে রয়েছে তার যে ট্রেনার, যিনি একেবারে পরিচর্যা করতেন, দেখভাল করতেন, তার সঙ্গে কথা বলতে তিনি বলছেন যে চুপচাপ আসতে চলে যেত। চুপচাপ আসতে চলে যেত, কারোর সাথে কোনো ধরনের কথাবার্তা, গসিপস বগেরা, জিমের মধ্যে কোনো গ্যাপ বা এরকম কিছু ছিল না। অনেকেই জিমে আসে, পার্টনার নিয়ে আসে, নিজেদের ভাই বন্ধু দাদা এদের সাথে জিমে আসতো, কারোর সাথে আসতো না, একা আসতো, হেঁটে আসতো, জিম করতে চলে যেত। আচ্ছা, যে সময় গতকাল গ্রেপ্তার করা হয়, সেই সময় কী ছবি? আরেকবার বলুন, রিপিট। গতকাল যখন গ্রেপ্তার করা হয়, পুলিশ যখন গ্রেপ্তার করে নিয়ে যায়, সেই সময় আপনি ছিলেন? সেই সময় আমি ছিলাম। অ্যাকচুয়ালি আমি এবং এখানে একজন জুম্বা ম্যাডাম আছে, তো উনি আর আমি দুটো কার্ডিও মেশিনে কার্ডিও করছিলাম। তো এখানে আমি হাঁটছিলাম, এখানে ম্যাডাম হাঁটছিল, আর ওই ভাই আই থিঙ্ক এইখানে কোথায় জিম করছিল? এইখানে এরকম একটা ঠিক এক্স্যাক্ট এই ব্যায়ামটাই করছিল আমার পেছনে। ওইখানে দেখো, একটু দেখাই। এইখানে দেখুন এমনভাবে তিনি জিম করছেন। এখানে কিন্তু হামিম মণ্ডল এখানেই করছিল। হ্যাঁ, এখানেই ব্যায়াম করছিল। ব্যায়াম করতে করতে ওখানে দেখা গেল 4-5 জন ভদ্রলোক এসছে। আমি গেলাম, ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে স্যার এখানে আপনার কি কোনো অ্যাডমিশন এসবে কিছু ব্যাপার আছে? আমার নাম জিজ্ঞেস করলো। আমি বললাম স্যার আমার নাম তো অমিত রায়,
আমি এখানকার ট্রেনার, আপনার কিছু দরকার পড়লে আপনি জিজ্ঞেস করতে পারেন। তারপরে বললাম না, এখানে আমি একজন বা হামিম মণ্ডলকে আছে, আমি ওকে খুঁজতে এসেছি। আমি বললাম যে হামিম মণ্ডল বলে তো ওই ছেলেটাই আছে, দেখুন ওই ভাইটার সাথে কথা বলে দেখুন। দিয়ে তারপরে ভাই বললো, ভাই নর্মালি জাস্ট হেঁটে এলো, জিজ্ঞেস করলো ক্যা হুয়া। তারপরে বলছে কুছ पूछताछ है आपके साथ तो आपको जाना पड़ेगा हम लोग के साथ। আমি জিজ্ঞেস করলাম স্যার এখানে কিছু প্রবলেম হয়েছে, বলছে কিছু সন্দেহজনক ব্যাপার আছে, তবেই তো না নিয়ে যাচ্ছে। তারপরে চলে গেল। একেবারে দেখো সরাসরি প্রত্যক্ষদর্শী বা যিনি ট্রেনার তিনি বলছেন যে কিভাবে পুলিশ এসেছিল, কি বলেছিল, একেবারেই অয়ন বোঝাই যাচ্ছে যে যারা এই রেনেসা টাউনশিপে থাকেন তাদের বক্তব্যও আমরা শুনলাম যে রীতিমতো একটা আতঙ্কের ব্যাপার এবং একটা প্রশ্ন উঠছে এই রেনেসা টাউনশিপের কর্তৃপক্ষের নজরদারি নিয়েও। তুমি নজর রাখো অয়ন, তোমায় ধন্যবাদ। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি সরাসরি বর্ধমান থেকে আমাদের সঙ্গে ছিলেন। এবং এই সমস্ত অভিজাত আবাসনগুলিতে যারা ব্রোকার মারফতই, আপনারা জানেন যে যারা ভাড়া নেন তারা ব্রোকার মারফতই ভাড়া নেন এবং এই ব্রোকারদের বিরুদ্ধেও অভিযোগ উঠছে যে তারা কোনো রকমের কোনো নথিপত্র না দেখেই শুধুমাত্র একটু বেশি টাকার জন্য যাকে তাকে কমপ্লেক্সের মধ্যে ভাড়া দিয়ে থাকার ব্যবস্থা করে দিচ্ছেন। একজন ব্রোকারের বক্তব্য আমরা পেয়েছি ওই বর্ধমান এলাকারই, তিনি কি বলছেন শুনবো। আপনি তো ভাড়া দেখে দিয়েছিলেন? ভাড়াটা আমি দেখে দিয়েছিলাম। আপনার কাছে ওই মঈনুদ্দিন বাবুর ভাইয়ের সাথে পরিচয় ছিল? উনিও রেনেসার সাথে ওর মঈনুদ্দিন ভাই কি বাপন নাম? ও রেনেসা কোথায় থাকেন? টিউলিপ করে উনি বললো আমার দাদাতে চিপ করবে, মেয়েকে ভর্তি করেছে, গ্রামে প্রপার্টি নিয়ে এখানে দেখভাল করতে সুবিধা হবে, সেই জন্য ভাড়া। কোথায় গ্রামে, কোথায় বাড়ি ছিল? কুসুমরা, এখানে ওনার ছেলেটা থাকতেন না, মেয়ে বিশেষ আর উনি কোন মাস থেকে ভাড়া আছেন? মাস তিনে হবে অ্যাপ্রক্স সময় মানে ভোটের পর? না, ভোটের আগে বলে এসেছিলাম। রেন্ট এই বিএসকেগুলো 11 থেকে 12 হাজার টাকার মধ্যে। এবং এই রেনেসা টাউনশিপে যে সমস্ত বাসিন্দারা থাকেন এবং আশেপাশে যারা থাকেন তারাও এবারে চড়াতে শুরু করেছেন। তাদের অভিযোগের নিশানাতেও কিন্তু এই ব্রোকাররা রয়েছেন। শোনাবো তাদের বক্তব্য। এখানে যে বাড়িটা কি রেন্টটা থাকতো? আমি তো এটাই শুনলাম, রেন্টে আছে, রেন্টে থাকতো। যে মালিক তার নাম কি? আমি জানি না, ওসব কিছু জানি না। এটা তো অ্যাকচুয়ালি আমার এখানে থাকি না, আমরা তো ওদিকে থাকি। আমরা এটা খবর শুনে এখানে এসেছি। আমরা সবথেকে বেশি ভয় যে বিভিন্ন ধরনের ভাড়াটিয়া আসে, আমরা রীতিমতো সাচিকে চাপও দিই যে আমাদের ডকুমেন্টস না নিলে আপনারা উল্টোপাল্টা ভাড়া দেবেন না। যে লোকটা ভাড়া আনে, দালালি করে, তাকে টাইট করুক আগে। ও ভাড়া আনলো কেন? সাথী স্টেপ নেই। ওই দালাল যে কোনো লোককে ভাড়াতে নিয়ে আসছে, চোর ডাকাত যা পেচ্ছে ওদের নিজেদের কমিশনের ব্যাপারে নিয়ে আসছে। পকেটে পয়সা নিয়ে নিল, বাস চলে গেল। বাসিন্দারা কী সাফার করছে সেটা তো দালাল বুঝছে না, এটা তো সাথী কর্তৃপক্ষকে বুঝতে হবে। ভোটের পর এসেছিলেন, ভোটের রেজাল্ট বেরোনোর পর এসেছেন, মার্চ মাসে বা এরকম সময়। এটা কি মালিক থাকতো না সবসময় ভাড়া থাকতো? এটা সবসময় রেন্টেই আমি দেখেছি। মালিক আসতো না? সে আসতো না? না, মালিককে চিনিও না, আমি কোনোদিন দেখিনি। আর যাকে ধরেছে আজকে তাকে এই যে জঙ্গি যাকে গ্রেফতার করা হয়েছে হামিম মণ্ডল, তার নিশানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ছিলেন এমনটাই অনুমান করছে তদন্তকারীরা এবং সেই মতো তারাও তদন্ত এগিয়েও নিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর বাবার শিশির অধিকারী তার বক্তব্য আমরা পেয়েছি, শোনাবো কি বলছেন তিনি। দুজন জঙ্গি তো ধরা পড়েছে এবং সবচেয়ে আশ্চর্যের কথা যে মুখ্যমন্ত্রীর তার ট্যুর প্রোগ্রামের কপি ওদের কাছ থেকে পাওয়া গেছে। যে দৃঢ়তা আজকে পশ্চিমবাংলা তৈরি হয়েছে এবং পশ্চিমবাংলার হিন্দু সমাজ আজকে রক্ষা পেয়েছে। এই অনেকে চায়নি, তার শত্রুতা আছে, শত্রুতা করছে, রাজনৈতিক নেতাদের কাছ থেকে টাকা কড়ি নিয়ে শত্রুতা করছে। শুভেন্দু ওকে খতম করে দিতে হবে, কারণ এই ভোট তো বাংলা দেখেনি কখনো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।